হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এআরএন টিউটোরিয়াল। এর আগের দিনের ক্লাসে তোমাদের আমি ক্লাস 9-এর বলগতি অধ্যায়ের একদম বেসিক পার্টটা পড়িয়েছিলাম, অর্থাৎ বিভিন্ন ধরনের গতি, গতির সংজ্ঞা, গতির শ্রেণীবিভাগ ইত্যাদি ইত্যাদি। আমি কিছু সহজ উদাহরণের সাপেক্ষে গতির শ্রেণীবিভাগ পড়িয়েছিলাম। এই বেসিক পার্টটা যারা যারা এখনো দেখে উঠতে পারোনি তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের যে লিংক দেওয়া আছে সেখান থেকে বা এই আই কার্ড থেকে অবশ্যই কিন্তু ক্লাসটা করে নিও, কারণ আগের ক্লাস কিন্তু কোনোভাবে যদি না করতে পারো পরের ক্লাসে বিভিন্ন জায়গায় কিন্তু কনসেপ্টে অবশ্যই সমস্যা হবে, সেক্ষেত্রে তোমাদেরই বুঝতে অসুবিধা হবে। তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের ক্লাসে আমরা কিন্তু বেসিক পার্ট আর পড়ব না। এই ক্লাসটা প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট এবং বলগতির একটা ভিত্তি বলতে পারো, কারণ এই ভিডিওতে আমরা নির্দেশ তন্ত্র সম্পর্কে কিছু কথা জেনে নেব। চলো আমরা লিখে ফেলি। এই যে টার্মটা আমরা লিখলাম নির্দেশ তন্ত্র, এটার মানেটা কি বোঝায়? এটা প্রচন্ড পরিমাণে কঠিন একটা টার্ম, তোমাদের অনেকেই হয়তো বুঝতে সমস্যা হতে পারে। আমি একটা সহজ এক্সাম্পল দিই। ফিজিক্স কিন্তু আমাদের ডেইলি লাইফের সঙ্গে খুব বেশি মাত্রায় রিলেটেড। ধরো আগের দিনের এক্সাম্পলটা আমি তোমাদের দিচ্ছি। তোমরা বাজারে গেছো, রাস্তার ঠিক পাশে দাঁড়িয়ে আছো, হঠাৎ করে তোমাদের সামনে দিয়ে একটা গাড়ি এরকম ভাবে সোজা রাস্তা বরাবর বেরিয়ে গেল। এখন তোমার মনে হলো যে আচ্ছা, আমি কিন্তু স্থির আছি এবং আমার সামনে দিয়ে গাড়িটা একটা নির্দিষ্ট গতিবেগে গতিশীল। এই যে তুমি এই জিনিসটা বলার পরে কখনো ভেবেছো যে গাড়িটা যে গতিশীল সেটা বলার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু নিজের অবস্থাটাকেও বলে ফেললে, অর্থাৎ গাড়িটাকে গতিশীল দেখলো কে? তুমি দেখলে। বা আমার সামনে দিয়ে যদি কোনো গাড়ি বেরিয়ে যায় তাহলে সেটা কে দেখবে? আমি দেখব। অর্থাৎ আমি আমার সাপেক্ষে বা তুমি তোমার সাপেক্ষে গাড়িটাকে গতিশীল করছো। এবার একটা জিনিস ভাবো দেখি, যে গাড়িটার মধ্যে বসে আছে সে ভাববে আচ্ছা, আমি রাস্তায় একটা লোক দেখলাম, যে লোকটা মনে হচ্ছে পেছনের দিকে সরে যাচ্ছে। তোমরা এই ব্যাপারটা ফিল করেছো না? ধরো বাবা মায়ের সাথে কোথাও একটা ঘুরতে গেছো, সেখানে দেখতে পেয়েছো যে যখন জানলার পাশে ট্রেনে বসে আছো তখন এই যে দূরের গাছপালা বা ধরো বাড়িঘর বা ধরো যদি পাহাড় থাকে সেগুলো ক্রমাগত পেছনের দিকে সরে যাচ্ছে। কিন্তু ওরা কি গতিশীল? যদি তুমি ট্রেন থেকে বাইরে বেরিয়ে দেখো তাহলে দেখবে না, গাছ তার অবস্থানে ফিক্সড আছে, পাহাড়ও তার নিজের অবস্থানে ফিক্সড আছে। কিন্তু তুমি ট্রেন থেকে দেখতে পাচ্ছ যে তারা পেছন দিকে চলে যাচ্ছে। কেমন একটা গুলিয়ে যাচ্ছে না ব্যাপারটা? এই গুলিয়ে যাওয়া ব্যাপারটাকে সোজাভাবে এক্সপ্লেন করার জন্যই আমাদের এই নির্দেশ তন্ত্রের প্রয়োজন। তাহলে ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার ক্লিয়ার হচ্ছে তো, যে একটা বস্তু স্থির আছে, গতিশীল আছে, এই জিনিসগুলো এই নির্দেশ তন্ত্র জিনিসটা ছাড়া একদমই অসম্পূর্ণ। তুমি স্থির আছো, তুমি নিজে সেটা বুঝতে পারছো। গাড়িতে যে যাচ্ছে সে কি বলছে? না, তুমি তো স্থির নেই, তুমি পেছন দিকে সরে যাচ্ছ। তাহলে কারোর সাপেক্ষে তুমি গতিশীল, কারোর সাপেক্ষে তুমি আবার স্থির। এই যে তুমি পৃথিবীর উপর দাঁড়িয়ে আছো, তোমার কি মনে হচ্ছে পৃথিবীটা স্থির, তুমিও স্থির? কিন্তু কেউ যদি এই পৃথিবী থেকে বাইরে চলে যায়, অর্থাৎ ধরে নাও কেউ যদি চাঁদ থেকে পৃথিবীটাকে দেখে, কিরকম মনে হবে? পৃথিবী ঘুরছে। তাহলে তোমার সাপেক্ষে মনে হচ্ছে পৃথিবী স্থির, কিন্তু পৃথিবীর বাইরে যে আছে অর্থাৎ চাঁদে যে আছে তার সাপেক্ষে পৃথিবী কিন্তু গতিশীল। তাহলে পৃথিবীটাকে আমি স্থির বলবো না গতিশীল বলবো? একটা কনফিউশন তৈরি হচ্ছে। তাই জন্য সমস্ত ধরনের বিজ্ঞানীরা এটা বলে গেছেন
যে কোনো একটা বস্তুর গতি বা স্থিতি হচ্ছে আপেক্ষিক। আমরা সেটার গতি বা স্থিতি সম্পর্কে কোনো একটা ধারণা আগে থেকে প্রেডিক্ট করতে পারবো না। লাইনটা লিখে ফেলি। কি বললাম? কোনো বস্তুর গতি বা স্থিতি আপেক্ষিক। মানেটা কি? এই যে আপেক্ষিক কথাটা লিখলাম, এর মানেটা হচ্ছে একটা বস্তু গতিতেও থাকতে পারে, স্থিতিতেও থাকতে পারে। কে দেখছে তার উপর নির্ভর করে। এই যে যে দেখছে তাকেই আমরা নির্দেশতন্ত্র বলবো। অর্থাৎ যার সাপেক্ষে কোনো একটা বস্তুর গতি বা স্থিতি নির্ধারণ করা হয় তাকেই নির্দেশতন্ত্র বলা হয়। তুমি যে এই যে গাড়িটাকে দেখছো সোজা বেরিয়ে যাচ্ছে, তার মানেটা কি? তুমি নির্দেশতন্ত্র। এই যে গাড়ির মধ্যে বসে থাকা কোনো লোক তোমায় দেখছে, তার মানে কি? গাড়িটা তখন নির্দেশতন্ত্র। তাহলে আমরা যদি গতি বা স্থিতির সাথে নির্দেশতন্ত্রটাকে কোনোভাবে আটকে দেওয়ার চেষ্টা করি বা সেটাকে সঠিকভাবে মেনশন করে দিই, তাহলে কিন্তু এই সমস্যাটা আর থাকবে না। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে নির্দেশতন্ত্রের সংজ্ঞাটা আমি লিখে ফেলি। যার সাপেক্ষে কোনো বস্তুর গতি বা স্থিতি নির্ধারণ করা হয় তাকে নির্দেশতন্ত্র বলে। এটার ইংলিশ হচ্ছে রেফারেন্স ফ্রেম। তোমাদের অনেকেরই কিন্তু পরবর্তীকালে সায়েন্স পড়ার ইচ্ছা আছে, তো বারবার বলছি, যদি সেরকম ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু বাংলা টার্মের সাথে সাথে ইংলিশ টার্মগুলো ভালোভাবে পড়তে হবে। এবারে আমাদের মাথায় চলে আসে যে আচ্ছা, নির্দেশতন্ত্র তো মোটামুটি একটা ধারণা পেলাম, এখনো বোধহয় কিছু কিছু কনফিউশন রয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, এরপরে আরো কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের আমি ব্যাপারটা ক্লিয়ার করে দেব। তাহলে এই যে নির্দেশতন্ত্র ব্যাপারটা আমরা শিখলাম, এই নির্দেশতন্ত্রকেও তো আমরা কিছু ভাগে ভাগ করতে পারি, তাই না? এই নির্দেশতন্ত্রকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলবো জড়ত্বীয় নির্দেশতন্ত্র, আরেকটাকে বলবো অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। লিখে ফেলি। তাহলে এই যে মানে দুটো, মানে প্রচন্ড টাফ কিছু ওয়ার্ড লিখলাম, জড়ত্বীয় অজড়ত্বীয়, ফিজিক্সের ভাষা, একটু টাফ, কিন্তু এগুলোরও তোমরা যদি এক্সাম্পল জানার চেষ্টা করো বা উদাহরণ, তাহলে কিন্তু এগুলো আর কঠিন লাগবে না। আমি প্রথমটা আগে বলার চেষ্টা করি। ধরো এই যে তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো, তোমার সামনে দিয়ে একটা গাড়ি সোজা বেরিয়ে গেল। ধরো গাড়িটার গতিবেগ কত হতে পারে? 60 কিলোমিটার পার আওয়ার। আর তোমার গতিবেগ কত? 0 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে দুটোর গতিবেগ আমি লিখে ফেলি। ধরো এটা হচ্ছে একটা গাড়ি, এটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার পার ঘন্টা, আর এটা হচ্ছে তুমি, যেটা 0 কিলোমিটার পার আওয়ার। এবার এদের মধ্যে যদি আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করার চেষ্টা করি, তাহলে কত হবে? এই বেগটা থেকে এই বেগটা বিয়োগ করতে হবে। কত হচ্ছে? 60 কিলোমিটার পার আওয়ার। আবার বলছি, তাহলে যে দুটো গাড়ি, বা ধরো একটা গাড়ি একটা লোক, গাড়িটা যাচ্ছে, লোকটা দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে আপেক্ষিক বেগ নির্ণয় করলাম কিভাবে? একটার গতিবেগ থেকে আরেকটার গতিবেগ বিয়োগ করলাম। ধরো আমি আরেকটা কেস দিচ্ছি।
এই একটা গাড়ি আছে, এটা যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, কোন দিকে? ডান দিকে। আরেকটা গাড়ি আছে যেটা বাঁ দিকে যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, 40। এদের মধ্যে আপেক্ষিক বেগ কি হবে? এই গাড়িটা কি মনে করবে? এই গাড়িটা তার দিকে আরো বেশি জোরে এগিয়ে আসছে, তাহলে এখানে হয়ে যাবে 60 প্লাস 40 সমান সমান 100 কিলোমিটার পার আওয়ার। সাধারণত আমরা যেটা করি, যদি দুটো গাড়ির গতিবেগ বা গতির দিক অপোজিট ডিরেকশনে হয়, মানে কি উল্টো দিকে হয়, তাহলে আমরা তাদের মধ্যে গতিবেগটা যোগ করি। আর যদি একই দিকে হয়, মানে ধরো এই গাড়িটা এই দিকে যাচ্ছে, এই গাড়িটা এই দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, দুটো সেম, তাহলে কত হবে? 60 মাইনাস 40 সমান সমান 20 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে যাই হোক না কেন, আপেক্ষিক বেগ আমাদের বার করতে হবে। এই আপেক্ষিক বেগটা আলোর গতিবেগের সঙ্গে কি তুলনা করা যেতে পারে? তোমরা সবাই কিন্তু শূন্যস্থানে আলোর বেগ জানো, কত হয়? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই জিনিসটা কখনোই কিন্তু ওটার সাথে তুলনা করা যায় না, কারণ এই গতিবেগটা অনেকটাই ছোট। ক্লিয়ার? তাহলে যে সমস্ত নির্দেশতন্ত্রে দুটো বস্তুর মধ্যে আপেক্ষিক গতিবেগটাকে কার সঙ্গে তুলনা করা যায় না? এক্ষুনি বললাম, শূন্যস্থানে আলোর গতিবেগের সঙ্গে তুলনা করা যায় না, তাদেরকে আমি কি বলবো? জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আমাদের আশেপাশে যত নির্দেশতন্ত্র আছে, ম্যাক্সিমাম নির্দেশতন্ত্র জড়ত্বীয় হয়। তাহলে নাম্বার 1 প্রপার্টি কি জানতে পারলাম? যে দুটো বস্তু বা দুটো নির্দেশতন্ত্রের মধ্যে আপেক্ষিক বেগটা কিন্তু কি হবে? আলোর বেগের তুলনায় অনেক কম হবে। হয়ে গেল নাম্বার 1। নাম্বার 2, এই যে তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়িটাকে চলে যেতে দেখলে, তার মানেটা কি? তুমি নিশ্চয়ই গাড়িটার বাইরে আছো। এটা কিন্তু জড়ত্বীয় নির্দেশতন্ত্রের 2 নম্বর বৈশিষ্ট্য। অর্থাৎ জড়ত্বীয় নির্দেশতন্ত্র হতে হলে আমাদেরকে বা যে দেখছে তাকে নির্দেশতন্ত্রের বাইরে থাকতে হবে। আমি তো গাড়িটাকে দেখছি, তাহলে আমাকে গাড়ির বাইরে থাকতে হবে। ব্যাপারটা ক্লিয়ার হলো? আর 3 নম্বর যে বৈশিষ্ট্যটা, সেটা বোঝা একটু টাফ, তাও আমি বলছি। আমরা এখানে আপেক্ষিক বেগ পড়ে ফেলেছি, সেরকমই আপেক্ষিক ত্বরণ দিয়ে একটা কনসেপ্ট আছে, যেটা এই মুহূর্তে তোমাদেরকে আমি বলছি না, কিন্তু এই চ্যাপ্টারের উপরে আমি আরো অ্যাডভান্স ক্লাস করাবো, সেখানে কিন্তু আমি জিনিসটা অবশ্যই তোমাদের বোঝানোর চেষ্টা করব। আপাতত তোমাদের ক্লাসের জন্য বা তোমাদের লেভেলের জন্য তোমরা দুটো প্রপার্টিজ খুব ভালো করে মনে রাখবে। নাম্বার 1 কি? আমাদের দুটো বস্তু বা দুটো নির্দেশতন্ত্রের মধ্যে আপেক্ষিক গতিবেগ, সে বিপরীত দিক হতে পারে বা একই দিক হতে পারে, যাই হোক না কেন, সেটা আলোর গতিবেগের থেকে অনেক কম হতে হবে। আর আমাদেরকে যে দেখছে তাকে নির্দেশতন্ত্রের বাইরে থাকতে হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? আমরা এবার জেনে নেব পরের যে শ্রেণীবিভাগ তার সম্পর্কে, অর্থাৎ অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। আগেরটা ঠিক উল্টো হবে, দুটো প্রপার্টিজ থাকবে। নাম্বার 1, আগেরটায় আপেক্ষিক বেগ আলোর বেগের সঙ্গে তুলনা করাই যাচ্ছিল না, এখানে অবশ্যই আপেক্ষিক বেগ আলোর বেগের সঙ্গে তুলনা করা যেতে পারে। এটা কিন্তু একটা প্রপার্টিজ। অনেক সময় এটা নাও ঘটতে পারে আমাদের ডেইলি লাইফে, কিন্তু সেকেন্ড যে পয়েন্টটা বলবো সেটা অবশ্যই ঘটবে। কি ঘটনা? আমি বলেছিলাম জড়ত্বীয় নির্দেশতন্ত্রে আমাদেরকে বা যে দেখছে তাকে নির্দেশতন্ত্রের বাইরে থাকতে হবে, কিন্তু অজড়ত্বীয় নির্দেশতন্ত্রেতে আমাদেরকে বা যে দেখছে তাকে নির্দেশতন্ত্রের মধ্যে থাকতে হবে। ক্লিয়ার? আমি 2-4টে সহজ এক্সাম্পল দিয়ে ব্যাপারটা কিন্তু বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। ধরো
আমাদের কাছে একটা নাগরদোলা আছে। তোমরা সকলেই প্রায় অনেকে নাগরদোলা কিন্তু চড়েছ। এবারে এই নাগরদোলাতে বেশ কিছু সিট আছে এরকম ভাবে। এই যে সিটগুলো রেখেছি তাতে ধরো কোনো একটা জায়গাতে একটা লোক এরকম বসে আছে, হলো। এবারে এই নাগরদোলাটা ধরো এই দিকে ঘুরছে। তোমরা সকলেই জানো যে নাগরদোলা এইভাবে ঘুরে, এদিকে ঘুরতে পারে, এদিকে ঘুরতে পারে, যেদিকে খুশি ঘুরতে পারে, কিন্তু এটা ঘুরছে। এইবারে এই নাগরদোলাটা যদি একটু বেশি স্পিডে ঘুরতে থাকে, অর্থাৎ এটার গতিবেগ যদি হঠাৎ করে বেড়ে যায়, কি হবে বলো দেখি, ভালো করে ভাবো। অনেক সময় হয়েছে যে একটু এটা স্পিডটা যেন বেড়ে গেছে, কি হবে? এই যে লোকটা আছে তার বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা দেখা দেবে না? কিংবা আরেকটা এক্সাম্পল দিই, ধরো এই একটা রাস্তা আছে, এই রাস্তা বরাবর একটা বাস বা গাড়ি এইরকম ভাবে টার্নিং নিচ্ছে, বাঁক নিচ্ছে। তখন জানলার পাশে যে বসে আছে সে কি মনে হয় যে এই বোধহয় আমি বাইরের দিকে ছিটকে পড়ে গেলাম, এরকম একটা ফিলিংস হয় না? অবশ্যই অনেকেই ফিল করেছো। যারা ফিল করনি তারা যে কোনো সময় হয়তো যখনই ঘুরতে বেরোবে বা যখনই যাবে, মেলা টেলাতে যাবে, তখন হয়তো এরপরে ফিল করতে পারবে। কিন্তু এই যে ব্যাপারটা ঘটলো, এটা একটা অদ্ভুত টাইপের ঘটনা। কেন অদ্ভুত তোমাদের কেন মনে হচ্ছে? তো সিম্পল ব্যাপার, সে তো এর মধ্যে বসে থাকছে, এটা যখন জোরে ঘুরছে সে তো বাইরের দিকে ছিটকে যেতেই পারে, হতেই পারে। কিন্তু এটা অদ্ভুতটা কেন? তার কারণ ধরো এইখানে মেলাতে আলাদা করে যে মাঠ আছে সেখানে একটা লোক দাঁড়িয়ে আছে, আর এখানে রাস্তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। এই লোকটা বা এই লোকটা যে কেউ এই যে বাইরের দিকে ছিটকে যাওয়ার ব্যাপারটা সে কি ফিল করতে পারবে, অনুভব করতে পারবে কি? তোমরা ভাবছো কি করে করবে, সে তো ভেতরে নেই। একদমই ঠিক ভাবছো। তাহলে এই যে রাস্তা বা ধরো এই বাস বা এই যে নাগরদোলা, তার যখন আমি বাইরে চলে যাচ্ছি তখন এই বাইরের দিকে ছিটকে যাওয়ার ব্যাপারটা আমরা অনুভব করতে পারছি না। যতক্ষণ ভেতরে থাকছি ততক্ষণ কিন্তু অনুভব করতে পারছি, যেই বাইরে চলে গেলাম আর আমরা এটা ফিল করতে পারছি না। সেই জন্যেই বললাম এটা একটা অদ্ভুত ব্যাপার। কেন? তুমি যেই জায়গা পরিবর্তন করছো বা স্থান পরিবর্তন করছো তখনই হঠাৎ করে একটা বল উধাও হয়ে যাচ্ছে। কেউ যদি বাইরের দিকে ছিটকে যায় তাকে নিশ্চয়ই কেউ ঠেলছে, তার উপরে নিশ্চয়ই কেউ বল প্রয়োগ করছে, সিম্পল ব্যাপার একদম। কিন্তু আমি স্থান পরিবর্তন করছি বলে সেই বলটা হাওয়া হয়ে যাচ্ছে, এটা অদ্ভুত ব্যাপার। এবারে আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরো এখানে থাকা কোন একটা লোক কোন একটা বস্তুকে সোজা নিচের দিকে ফেলে দিল। এ কি দেখবে? এটা নিচের দিকে পড়ছে, হ্যাঁ কি না? পড়বে তো। এ কি দেখতে পাবে? যেরকম ফেলে দিল সোজা নিচের দিকে পড়ে যাচ্ছে। এ কি দেখবে? যে এটা নিচের দিকে পড়ছে। তাহলে ভেতরে যে বসে আছে বাইরে যে বসে আছে দুজনেই দেখবে যে এই বস্তুটা নিচের দিকে পড়ছে। সিম্পল। তার মানে আমরা কি বুঝতে পারছি যে এই বস্তুটা নিচের দিকে পড়ে কোন বলের প্রভাবে? তোমরা কিন্তু এর আগে পড়েছো, বলো অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল। লিখে দিই। তাহলে এই যে মাধ্যাকর্ষণ বল, এটা কিন্তু এই ভেতরের লোকটাও বুঝতে পারছে, আবার এই বাইরের লোকটাও বুঝতে পারছে। এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই যে বাইরের দিকে ছিটকে যাওয়ার ব্যাপারটা এ বুঝতে পারছে, এ বুঝতে পারছে না। তাই জন্য এই বলটাকে আমি বলবো কি? অলিক বল। তাহলে অলিক বল আমরা কাকে বলছি? যে ধরনের বল সমস্ত জায়গা থেকে বা সমস্ত ধরনের নির্দেশতন্ত্র থেকে
অনুভব করা যায় না তাকে আমরা বলবো অলিক বল। এক্ষুনি তোমরা বললাম, বুঝতে পেরেছো নিশ্চয় যে এই দিকে বাইরের যে ছিটকে যাওয়ার ব্যাপারটা সেটাই ভেতর থেকে ফিল করা যাচ্ছে, কিন্তু যেই স্থান পরিবর্তন করে এখানে চলে গেলাম আর ফিল করতে পারছি না। এটাকেই আমরা বলবো কি অলিক বল, বা এটাকে ইংলিশে বলা হয় সিউডো ফোর্স। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবং আবার বলছি, এই ভিডিওতে আমি শুরুতেই বলেছি কি যে নির্দেশতন্ত্রের মধ্যে থাকলে কি হবে, তখন এটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র হবে। তাহলে এই যে নাগরদোলাটা আছে সেটা ব্যক্তির সাপেক্ষে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে আশা করা যায় ব্যাপারটা বোঝাতে পেরেছি। এই যে জড়ত্বীয় অজড়ত্বীয় বললাম, কেন বললাম? তার কারণ এই বলগতি চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট যে সায়েন্টিস্ট, অর্থাৎ যে বিজ্ঞানী এই বলগতি চ্যাপ্টারের একদম বলতে পারো যে সবকিছুই প্রায় আবিষ্কার করে গেছেন, তার নাম হচ্ছে নিউটন। এখন নিউটনের যে সূত্রগুলো সেগুলো কিন্তু জড়ত্বীয় নির্দেশতন্ত্রে ভ্যালিড, অজড়ত্বীয়তে ভ্যালিড নয়। ক্লিয়ার? এই জন্যেই তোমাদের এত সুন্দরভাবে এত কিছু ঘটনা আমি বোঝালাম। তাহলে এবার আমরা যেটা করব, জড়ত্বীয় আর অজড়ত্বীয় যেটুকু পড়লাম আমি পুরো সুন্দর করে টেবিল করে তোমাদের জিস্ট করে দেওয়ার চেষ্টা করছি। ওকে? এই ক্লাসে তোমাদের যা যা পড়ালাম সেটা আমি সুন্দর করে জিস্ট করে দিয়েছি, একটু ভালোভাবে দেখে নাও। জড়ত্বীয় নির্দেশতন্ত্র, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কি বলেছিলাম? জড়ত্বীয় নির্দেশতন্ত্রে আপেক্ষিক বেগ আলোর গতিবেগের থেকে অনেক কম হয়। আলোর গতিবেগটা কোথায় হবে? শূন্য স্থানের আলোর গতিবেগ, অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এর থেকে অনেক কম হবে। আর এখানে আপেক্ষিক বেগটা শূন্য স্থানের আলোর বেগের কাছাকাছি হতে পারে। সমস্ত কেসেই যে হবে এরকম কোনো মানে নেই। আমি বলেছি প্রথম পয়েন্টটা হোল্ড করতেও পারে, নাও পারে। সেকেন্ড পয়েন্টটা যেটা আছে, সাধারণত নির্দেশতন্ত্রের বাইরে দর্শক থাকে। এই যে তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়িটাকে যেতে দেখলে, তার মানে সেটা জড়ত্বীয়। ক্লিয়ার? আর সাধারণত নির্দেশতন্ত্রের মধ্যে দর্শক থাকে, মানেটা কি? এই যে নাগরদোলার মধ্যে বসে আছে একটা ব্যক্তি, বা বাসের মধ্যে বসে আছে একটা ব্যক্তি, এরকমই ব্যাপার। এরপরে কি আছে? এই নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য, আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয়। ক্লিয়ার হলো? এই ক্লাসে কিন্তু আমরা প্রচন্ড ইম্পর্টেন্ট এবং একটা ভাইটাল কনসেপ্ট পড়লাম, কারণ এর পরে সমস্ত জায়গাতেই কিন্তু নির্দেশতন্ত্র জিনিসটা অবশ্যই অবশ্যই কাজে লাগবে। সুতরাং ভিডিও স্কিপ না করে দেখবে, এবং কোনো জায়গায় যদি সমস্যা হয় আবার একবার ঘুরিয়ে দেখবে। তারপরেও সমস্যা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করবে। ওকে? মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। অল দ্য বেস্ট।